হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ক্লাস 9-এর লেসন 6-এর এমিলি সেনবন্তের লেখা একটি কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, যে কবিতাটা সেটা আজকে পড়াবো। এই কবিতায় মেইনলি দেখতে পাবো যে ইট ইজ বেসড অন দ্য বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পুরো কবিতাটা পড়ার পরে দেখতে পাবো এখানে প্রচুর ভিজুয়াল ইমেজারি, যেগুলোর মাধ্যমে কবির যে আর্টিস্টিক ক্রিয়েশন তার পরিচয় কিন্তু আমরা পাবো। এই কবিতায় আরও দেখতে পাবো যে কুয়াশায় ঘিরে রাখা যে পাহাড়, সেটা দেখে দ্য পোয়েট বিকাম আনহ্যাপি অ্যান্ড ফেল্ট নস্টালজিক। কে? এমিলি সেনব্রন্তে। তার ছোটোবেলাকার দিনগুলিকে স্মৃতিচারণ করছিলেন এবং মনে করছিলেন। চলো দেখা যাক আজকে আমরা কবিতাটা পড়ে নিই। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে হালকা কুয়াশা, যেটা কোথায়? পর্বতের ওপরে, অর্থাৎ পর্বতের ওপরে পর্বতের চূড়াটা হালকা কুয়াশাচ্ছন্নয় ঢাকা। টেলিং নট অফ স্টর্মস টুমোরো। এই যে কুয়াশাচ্ছন্ন অবস্থা পর্বতের ওপরে, সেটা টেলিং নট অফ স্টর্মস টুমোরো, কোনো আগামী দিনের অর্থাৎ নেক্সট দিনের কোনো ঝড়ের পূর্বাভাস কিন্তু দিচ্ছে না। বরঞ্চ কি করছে? বরঞ্চ নো দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল। বরঞ্চ এটা বলছে যে দিনটা সারা দিন কেঁদেছে যতটা সম্ভব। ইট ফিলস মিনস যতটা সম্ভব। দ্য ডে হ্যাজ ওয়েপড, দিন নিজে কেঁদেছে। দিন তো আর নিজে কাঁদতে পারে না, অর্থাৎ রেইনটাকে বোঝাচ্ছে। বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হয়েছে। নো দিয়ে শুরু হয়েছে। নো হচ্ছে গিয়ে টু সাজেস্ট এ কন্ট্রারি আইডিয়া। নো মানে একটা বিপরীত ধর্মী কিছু প্রকাশ করতে চেয়েছে, যে এই যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল আর টেলিং নট অফ টুমোরো, দুটো দেখো বিপরীত। একটা কুয়াশাচ্ছন্ন পাহাড়ের ওপরে কুয়াশাচ্ছন্ন অবস্থা অবশ্যই একটা ঝড়ের পূর্বাভাস দেবে, কিন্তু এখানে কিন্তু তা দিচ্ছে না, যার জন্য শুরু হয়েছে নো দিয়ে। দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, বরঞ্চ সারা দিন বৃষ্টি হয়েছে। স্পেন্ট এবং কাটিয়েছে ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। এখানে স্পেন্টটা দেখো পাস্টে দিয়েছে, এই যে হ্যাজ ওয়েভটা প্রেজেন্টে দিয়েছে, ওপরেরগুলোও কিন্তু প্রেজেন্টে দিয়েছে, এটা পাস্টে। তার মানে আগের দিন কি হয়েছে? স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। এখানে নোটাকে আমরা বাট বলতে পারি। বরঞ্চ কি হয়েছে? আগের দিনের যে সারা দিন যে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হওয়ার পরে সেটা কীরকম? সাইলেন্ট সরো। সাইলেন্ট সরো কথার অর্থ হলো সাইলেন্ট কেন? নিস্তব্ধ কেন? নীরব কেন? দুঃখ আবার নীরব হয়, কারণ হচ্ছে গিয়ে সরো, কারণ একটা গ্লুমি অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, চারিদিকে কুয়াশাচ্ছন্ন ভাবটা, একটা খারাপ লাগা কাজ করছে। কার? কবির মনের মধ্যে। গ্লুমি অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে কিন্তু কবির মনের ব্যাপার। বলছে সাইলেন্ট, যেহেতু আগেই বলেছে টেলিং নট অফ স্টর্মস টুমোরো, কোনো ঝড়ের পূর্বাভাস যেহেতু দেয় না, বা এখানে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, কোনো ঝড়ের বা কোনো হেভি রেইনের যে সাউন্ড সেটা শোনা যাচ্ছে না, যার জন্য বলেছে সাইলেন্ট সরো। আচ্ছা, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট স্যারো, দেখো চারটে ওয়ার্ড পরপর এস দিয়ে শুরু হয়েছে। পরপর একই কনসোনেন্ট দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয়, পরপর চারটে ওয়ার্ড একই কনসোনেন্ট, এটাকে ফিগার অফ স্পিচ বলে, অ্যালিটারেশন। ঠিক আছে? তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি প্রথম স্ট্যান্ডাতে দেখতে পাচ্ছে যে পর্বতের উপরে থাকা যে হালকা নরম কুয়াশা, সেটা দেখে কবির মনে হচ্ছে যে সারা দিন বৃষ্টি হয়েছে। বরং এই যে কুয়াশাচ্ছন্ন ভাব আগামীকালের যে ঝড়ের পূর্বাভাস দেয় না, বরঞ্চ আগের দিন যে সারা দিন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে নিস্তব্ধে, সেটা বোঝাচ্ছে। প্রথমেই বলেছিলাম যে প্রচুর ভিজুয়াল ইমেজারি দেখতে পাবো। এই পুরো স্ট্যান্ডাটাতে জুড়ে একটা ভিজুয়াল ইমেজারি মানে ইমেজ মানে কি? ছবি। আমাদের চোখের সামনে একটা সুন্দর ছবি কিন্তু ফুটে ওঠে এই পুরো স্ট্যান্ডাটা দিয়ে, সেই জন্য এটাকে বলা হয় ভিজুয়াল ইমেজারি। এখানে আরেকটা জিনিসও আমরা দেখব, ফিগার অফ স্পিচ, পার্সনিফিকেশন মানে কি? কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে ব্যক্তিত্ব আরোপ করা। এখানে দিনকে কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, যার জন্য দ্য ডেটা এখানে একটা পার্সনিফিকেশন। ঠিক আছে?
এই যে প্রথম স্ট্যাঞ্জাতে একটা গ্লুমি অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে বা একটা মিষ্টি ওয়েদারের জন্যে কবির কাছে একটা খারাপ লাগা তৈরি হয়েছে, সেটা কিসের জন্যে? কারণ কবি কি করছে, তার মনে পড়ে গেছে কি, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর। আরেকবারের জন্যে কবি বাচ্চা হয়েছে। আরেকবারের জন্য কি কবি সত্যি সত্যি বাচ্চা হয়েছে? ইন রিয়ালিটি তো সেটা সম্ভব নয়। হ্যাঁ, সেটা হচ্ছে কবির ভাবনার মধ্যে দিয়ে কবি কি হয়েছে, তার ভাবনার মধ্যে দিয়ে কবি তার ছোটোবেলায় চলে গেছে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে দ্য পোয়েট রিকলস আর পাস্ট ডেজ, পাস্ট মেমোরিজ, বা ইন দোজ ডেজ অফ ইয়ুথ, তার যে ছোটোবেলাকার দিনগুলোর কথা কবি মনে করছেন। সেই জন্য বলেছে আই অ্যাম গন ব্যাক। এখানে গন ব্যাক মানে রিকলস, মনে করা, কলস আপ, ঠিক আছে। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। কোথায় গেছেন কবি, বা কবি কিসের কথা মনে পড়ে গেছে কবির কাছে? সেটা হচ্ছে এই যে ক্লাউডি ইভিনিংটা দেখে কবির যে তার যে পাস্টের যে পিকচার, সেটা কবি চোখের সামনে সুন্দরভাবে ফুটে উঠিয়েছেন। কীরকমভাবে? নিথ, নিথ মানে হচ্ছে বিনিথ, অর্থাৎ নিচে। কিসের নিচে? বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, তার যে বাড়ির যে ছাদ, তা সেই ছাদের নিচে। এখানে রুফটাকে আমরা বিনিথের সাথে যদি নিই, তাহলে আমরা বলতে পারি বিনিথ দ্য রুফ অফ হার ফাদার শেল্টার। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে কবির যে এখানে শেল্টার মানে কি, শেল্টার মানে হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল, তাই তো। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে কবি যখন ছোট ছিলেন তখন কিন্তু শি ওয়াজ আন্ডার দ্য কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ হার ফাদার, তাই তো, যার জন্যে সে কিন্তু সেটাকে খুব মিস করছিল এবং তার সেগুলোর কথা মনে পড়ছিল। এই জন্য বলছে তার যে বাড়ির ছাদের নিচে থেকে, নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার যে পুরনো বাড়ির যে বড় ঘরের যে দরজা, সেখান থেকে কবি কি করতেন, লাইক এই যে মিষ্টি ওয়েদারটা তখনও কিন্তু দেখতেন। সেই জন্য বলেছে যে আই অ্যাম গন ব্যাক। তাহলে প্রথম স্ট্যান্ডাতে একটা মিষ্টি ওয়েদার দেখতে পেলাম প্রকৃতির, সেটা দেখে কবি কি হয়েছে, দ্য পোয়েট ফিলিং নস্টালজিক, কবি তার ছোটোবেলাকার কথা মনে করছে। থার্ড স্ট্যান্ডা দেখো, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে দেখলাম সে তার বাড়ির আগে ছোটোবেলাকার যে বাড়ি ছিল সেখান থেকে সে কী করতো, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল। সে কিন্তু আই ওয়াচ, ওয়াচটা দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটে দিয়েছে, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, বলেনি কিন্তু ওয়াচড। তার মানে কবি এখন যেমন দেখছে আগেও কিন্তু সেরকমই কবি দেখতেন। কবি এখন একটা মিষ্টি ওয়েদার দেখতে পেয়েছে, সেই মিষ্টি ওয়েদারটা দেখে কবি কিন্তু ছোটোবেলায়ও ঠিক একই রকমভাবে যে মিষ্টি ওয়েদারটা দেখতো সেটার কথা কবির মনে পড়ে গেছে। যে এই জন্য বলেছে আই ওয়াচ, প্রেজেন্ট ইনডেফিনাইটে দিয়েছে, অর্থাৎ ইনডেফিনাইট মানে কি, অভ্যস্ত। কবি অভ্যস্ত ছিলেন, আগেও যেমন দেখতেন এখনও সে একই রকমভাবে তিনি কিন্তু দেখছেন। কি দেখছেন? দিস ক্লাউডি ইভিনিং ফল। কিভাবে এই ক্লাউডি, এখানে ক্লাউডি মানে মিষ্টি, কুয়াশাচ্ছন্ন যে সন্ধেবেলাটা আস্তে আস্তে নেমে আসছে। আমরা ফার্স্ট স্ট্যান্ডাতে দেখেছিলাম যে নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। আমি বলেছিলাম যে ইটস ফিল মানে হচ্ছে টিল দ্য ইভিনিং, সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য বলেছে ক্লাউডি ইভিনিং ফল, এই যে সন্ধে নামাটা কিভাবে, এই যে ঘন কুয়াশাচ্ছন্ন কুয়াশা ইভিনিংটা নামতো, সেইটা কিন্তু কবি দেখতেন। কবে দেখতেন? আফটার এ ডে অফ রেইন, ঠিক একদিন বৃষ্টি হওয়ার পর, একদিন ক্রমাগত বৃষ্টি হওয়ার পর যখন এরকম ক্লাউডি ইভিনিং নেমে আসতো কবি কিন্তু সেটা দেখতেন। একদিন বৃষ্টি হওয়ার পর ফার্স্ট স্ট্যান্ডাতে দেখেছিলাম স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, যে 3 নম্বর আর 4 নম্বর লাইন দেখো। তারপরে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল। ব্লু মিস্ট, এখানে ব্লু মিস্ট কেন? এখানে মিস্টটাকে ব্লু বলা হয়েছে কারণ আন্ডার দ্য ব্লু স্কাই দ্য মিস্ট বিকামস ব্লু ইন কালার। নীল আকাশের নিচে কুয়াশাটাকে নীল মনে হচ্ছিল কবির।
সুইট মিস্ট, এখানে সুইট মিন্স হচ্ছে কি থিন, অর্থাৎ হালকা কুয়াশা অফ সামার, অর্থাৎ এটা আমরা বুঝতেই পারলাম যে এটা একটা কোনো একটা গ্রীষ্মের কথা বুঝিয়েছে, গ্রীষ্মের গরমের সন্ধেবেলাকার ঘটনা। পল, পল মানে এখানে ভার্ব, মেইন ভার্ব। পল হচ্ছে কাভার করা, অর্থাৎ এই যে ব্লু কালারের হালকা মিস্টটা কোনো একটা গরমে কি করছে, কাভার, কি কাভার করছে, দ্য হরাইজনস মাউন্টেন চেইন। হরাইজন, হরাইজন মানে কি দিগন্ত রেখা, অর্থাৎ চোখ যেদিকে যাবে, যেখানে আকাশ এবং পৃথিবী ছোঁয় সেটাকে আমরা বলি যে হরাইজন বা দিগন্ত রেখা, অর্থাৎ একটা ইমাজিনারি মিটিং প্লেস, কার, সেটা আকাশ এবং পৃথিবীর। তো সেই হরাইজনস মাউন্টেন চেইন, অর্থাৎ এখানে হরাইজন মানে কবির চোখ যত দূর গেছে সেই হরাইজনে যেই পর্বতটা আছে, যে পর্বতমালাগুলো আছে, সেই পর্বতমালাগুলোকে ঢেকে রেখেছে কে, কোনো একটা গরমে কে ঢেকে রেখেছে, এই যে পল কাভার করে রেখেছে, সেটা হচ্ছে এই মিস্টটা। তাহলে কবি কি করেছেন, যে দূরে তাকিয়ে, এখানে হরাইজন মানটা আমরা বলতে পারি যে ফার, দূরে, দূরেও বলতে পারি, যে দূরের যে পর্বতমালা যার ওপরে কি হয়েছে, কুয়াশা কাভার করে রেখেছে, সেটা দেখে বা এইটা দেখে কবি ঠিক তার ছোটোবেলায়ও একই রকমভাবে দেখতো, এখনও কিন্তু একই রকমভাবে কবি দেখছেন। নেক্সট দেখো ফোর্থ স্ট্যান্জাতে, The damp stands in the long green grass as thick as morning tears. The damp, damp মানে কি স্যাঁতসেঁতে, এখানে স্যাঁতসেঁতে ঠিক নয়, ভেজা ভাব নয়, এখানে হচ্ছে গিয়ে সেই মিস্ট কুয়াশা, কুয়াশা মানেই তো একটা স্যাঁতসেঁতে ওয়েদার তৈরি হবে, সেই কুয়াশাটা কোথায় আছে, স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, লং মানে কি বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই কুয়াশায় ঢাকা ছিল, গ্রিন গ্রাসের ওপরে, সবুজ ঘাসের ওপরে, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ঘাসগুলো কি ছিল, কুয়াশায় ঢাকা ছিল। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, মর্নিং স্টিয়ার্স মানে সকালের যে কান্না, সকালের কান্না মানে এখানে মর্নিং টিয়ার্স বলতে কবি বোঝাতে চেয়েছেন ডিউ ড্রপস, অর্থাৎ কুয়াশা, কুয়াশা বা সকালবেলার কুয়াশাটা ঠিক যতটা ঠিক ততটাই কিন্তু এই সন্ধেবেলাকার কুয়াশাটা ততটাই ঠিক। এখানে দেখো পজিটিভ ডিগ্রি করেছে, মানে মর্নিং টিয়ার্সের মতনই ঠিক, কে, সেটা হচ্ছে এই ড্যাম্পটা, অর্থাৎ এই মিস্টটা, যার জন্য বুঝিয়েছে যে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস। ড্রিমি, ড্রিমি মানে কি একটা, ড্রিম মিন্স যে আমাদের প্রেজেন্ট এক্সিস্টেন্সে থেকে অন্য কোনো কিছু ভিজুয়ালাইজ করা, অর্থাৎ সেটা ভবিষ্যতের হতে পারে, সেটা অতীতের হতে পারে, বা সেটা অন্য কোনো ইমাজিনারি ওয়ার্ল্ড হতে পারে। ড্রিম মানে তো তাই, তো কবি তার প্রেজেন্ট এক্সিস্টেন্সে থেকে সে কিসের ড্রিম দেখছে, কিসের স্বপ্ন দেখছে, তার পাস্ট বাইগন ডেজকে সে দেখতে পাচ্ছে, সেই জন্য বলছে দ্য ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস, এই যে যেই গন্ধটা পাস হচ্ছে তার নাকের সামনে দিয়ে, অর্থাৎ যেই গন্ধটা সে পাচ্ছে, কবি যেই গন্ধটা পাচ্ছেন, ফ্র্যাগ্রেন্স, কিসের ফ্র্যাগ্রেন্স, সেটা হচ্ছে এ সগি ফ্র্যাগ্রেন্স। সগি ফ্র্যাগ্রেন্স মানে কি, সগি ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে গিয়ে যে সোদা গন্ধ, অর্থাৎ যেটা এলিসিটিং ফ্রম দ্য ড্যাম্প ময়েশ্চার মিস্ট, যে স্যাঁতসেঁতে একটা ভাব যেটা বেরোচ্ছে সেটা। তো সারাদিনের বৃষ্টির পরে একটা স্যাঁতসেঁতে গন্ধ চারিদিকে শোকা যাচ্ছে, সেই গন্ধটা শুকে কবির কী মনে পড়ছে, তার আগের দিনের কথা, ছোটোবেলাকার দিনের কথা, সেই জন্য বলেছে দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। কবি আছেন তার প্রেজেন্ট এক্সিস্টেন্সে, অথচ নিঃশ্বাসটা নিচ্ছেন কিসের, অন্য বছরের, অর্থাৎ অন্য বছরের মানে তার ছোটোবেলাকার। এখানে অন্য বছরের নিঃশ্বাস নেওয়া মানে হচ্ছে গিয়ে দ্যাট রিকলস অফ আদার ইয়ার্স, অর্থাৎ অন্য কোনো বছরের কথা কবির মনে পড়ে গেছে, অর্থাৎ তার ছোটোবেলাকার কথা কবি মেমোরাইজ করছেন বা ভাবছেন, সেই জন্য বলছে দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স।
তাহলে পুরো কবিতাটা পড়ে আমরা এটুকু দেখতে পেলাম যে টু সি দ্য মিস্টি গ্লুমি ইভিনিং দ্য পোয়েট সিমিলারাইজড হিজ প্রেজেন্ট অ্যাটমসফিয়ার উইথ হিজ পাস্ট চাইল্ডহুড ডেজ। এবং আবার কি হচ্ছে, এগেইন প্রেজেন্টের ড্রিমি সেন্স গেভ অপরচুনিটি টু টেক ব্রেথ অফ দ্যাট চাইল্ডহুড ডেজ। তাহলে এই যে সেন্টটা, তাহলে কিন্তু কবিকে সেই অপরচুনিটিটা দিচ্ছে।